আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। সেটা আমার রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর একটা জিনিস। সেটা হলো অরক্ষিত স্বাধীনতা এবং পরাধীনতা। যেটা লিখেছেন মেজর জলিল সাহেব। তো দ্বিতীয় প্রকাশক জুলাই 2019 এবং আমার অগ্রসর বইমেলা 2015-তে। তো ইলিয়াস সাহেব এই বিষয়টা নিয়ে কিছু কথা বলছে যে আসলে 16ই ডিসেম্বর আমাদের মূলত বিজয় দিবসটা ছিল না। তো এই বিষয়টা নিয়ে দেখলাম যে ফেসবুকে কিছু কথা হচ্ছে, অনেকে ইলিয়াসকে নিয়ে অনেক ধরনের কথা বলছে। তবে ইলিয়াস সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ইলিয়াস সুন্দর করে সে বলছে কথাটা, আমি যতক্ষণ শুনতেছি। তো আপনার সাথে একটু শেয়ার করি যে আসলে ইলিয়াস ভাই কি বললো। তো ইলিয়াস ভাই আসলে কি বলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখি বইটাতে আসলে কি লিখছে, যে স্বাধীনতার যেই পরাধীনতার। তো একটু খেয়াল করি। 16ই ডিসেম্বর 1971 সনে ভারতীয় সেনাপতি জেনারেল আরোবারা কাছে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল নিজামি যে আত্মসমর্পণ করেছে সে ইতিহাস চিরযুগই অনন্য হয়ে থাকবে। বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না, তারা ইতিহাস নয়, তারা ইতিহাসের খোরাক। মানে বইগুলো আসলে এখন অবসানের দিন হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং আরবার কাছে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। যে যুদ্ধে বাঙালিদের সশস্ত্র গণবিস্ফোরণ এবং মুক্তিযুদ্ধের কথা দিয়ে শুরু হয়, তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হায়দ্রাবাদ পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে। হিসেব মিলছে না কেন? হিসাবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা? যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, যুদ্ধ শেষ পরাজিত শত্রুপক্ষ মুক্তিযুদ্ধদের কাছে আত্মসমর্পণ করল না কেন? পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিগামী বাঙালি জনগণের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমন পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করলেন না কেন? কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন? এ সময়ে তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বে এবং ভারতের অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব সকল প্রশ্নের জবাব দেওয়া আজ পর্যন্ত কোনো তাগিদই বোধ করেনি। তাছাড়া আত্মসমর্পণ প্রায় এক সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠান কেন উপস্থিত ছিলেন যে 7টি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না? অথচ মুক্তিযোদ্ধার এই অসহায় মনায়ক কর্নেল ওসমানীর কতই না প্রশংসা। কেন এই মিছিমিছি প্রশংসা? এই অন্তরালে কি রহস্য তো নিশ্চয়ই আছে। ভারতীয় সেনাবাহিনী অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে 16ই ডিসেম্বর, যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি, সেই দিন থেকেই বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে। 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিজয় দিবসের পরিবর্তিতে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পাক ভারত যুদ্ধের পূর্বাঞ্চলে রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা হয়। এ বিজয়ে বাংলাদেশের মুক্তিপিপাসী জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ নেতৃত্বে ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী।
এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকারের বিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা। সুতরাং যেমন সত্তা তেমনি তার শর্ত। আর আর যায় কোথায়? এত গেল ডিসেম্বর, 16 ডিসেম্বর সম্পর্কে কিছু কথা। অনুপ্রবভাবে 16 ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠান হয় 9ম সেক্টর। অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পিছনের সারিতে ঠেলে দেয়। বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতে দেয়া হলো না। আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিং দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয়। অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পিছনে অবস্থান করত। মুক্তিযুদ্ধের শীর্ষ 9টি মাসের অসীম ত্যাগ, তীক্ষ্ণতা এবং আত্মহিতর মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবেই ভারতীয় শাসক চক্র দ্বারা লুঠিত হয়ে যায়। সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণ ভরে যুদ্ধ করেও যেন বিজয় হতে পারল না কেবল অপহরণের করুণায় বিজয় বোধ দূর থেকে অনুভব করতে। বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না, বঞ্চিত হলো প্রকৃতি স্বাধীনতা। কি বুঝলাম? অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা। কৌফিরত ও কিছু কথা, মেজর অব M.A. জলিল সাহেব। প্রশ্ন অবশ্যই থেকে যায়, কারণ আমরা ইতিহাস জানি না, আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবেই শুনেছি এতদিন। অথচ মেজর জলিল, তারপরে আরও যারা সেক্টর কমান্ডার ছিলেন, যাদের অধীনে যুদ্ধ পরিচালনা হয়েছে, তাদের মুখ থেকে শুনলে হয়তো আমরা যে এই প্রজন্ম সব কিছু জানতে পারবো কি ঘটনা আসলে ঘটেছে। তারপরে আওয়ামী লীগেরই তো লোক, আমাদের কাপাসিয়ার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কন্যার বইটা পড়লেও এই আওয়ামী লীগ শাসনের যেগুলো আমরা জানতাম আর তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদের বই পড়লে একটা তো মিলে না, মানে দুটা কোনো এক সাইডে মিলে না। তো আসলে বইটি দেখেই কিন্তু ইলিয়াস ভাই এই 16 ডিসেম্বর নিয়ে কথাটা বলছে। তো উনি কিন্তু যুদ্ধ ক্ষেত্র নিয়ে কথাটা বলে নাই, বলছে তারিখটা নিয়ে, যে আসলে ওই তারিখটা কিন্তু আমাদের জন্য ছিল না। আমাদের যে মুক্তিযোদ্ধারা এখন বলতেছে, যারা এখনো আছে জীবিত, তারা কিন্তু প্রকৃত অর্থে ওই তারিখটা ছিল ভারতের জন্য। কথাটা কিন্তু ইলিয়াস ভাই এইভাবে বলছে। আমরা যারা ইলিয়াসের মানে প্রথম স্ট্যাটাসটা দেখেই তাকে গালি দেই, জিনিসটা আসলে সঠিক হয় না। কারণ ইলিয়াস যেভাবে বলছে কথাটা, সেই ক্ষেত্রে এখানে ইলিয়াস মানে বলে নাই যে 16, সে শুধু 16 ডিসেম্বরের কথা বলছে, কিন্তু 71 নিয়ে, যুদ্ধ নিয়ে কিন্তু তার কোনো ইয়া নাই, যে কাহিনীগুলো হয়েছে সেটা। তারপরে একটা কথা আছে, এই যে মুক্তিযোদ্ধার খেলা, এই যে দীর্ঘ 54 বছরের এই মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা দেশের কাছ থেকে কিন্তু কিছু চায় না। যারা বাটপার মুক্তিযোদ্ধা, 2 নাম্বার মুক্তিযোদ্ধা, এই যে শত শত মানুষ শিশুকালে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে কোটি কোটি টাকা কামাইছে, তাদের বিরুদ্ধে ইলিয়াস বলে মুক্তিযোদ্ধার যে স্থাপটারটা আছে, যে এখনো ভাতা পাওয়া, এগুলো বন্ধ করাটা দরকার। এই যে ভুয়া সব আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু প্রায় লক্ষাধিক বলছে যে ভুয়া মুক্তিযোদ্ধা, তারাই বলছে অনুসন্ধান করে। আমরা কিন্তু দেখছি, খবরে আছে, নিউজে আছে, এখন নিউজ কিন্তু আছে। তো এই যে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে রাষ্ট্রের এত হাজার হাজার কোটি টাকা চলে গেল, হাজার হাজার কোটি টাকা, এগুলোর বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা নেয় না, রাষ্ট্র এগুলোর বিষয়ে ব্যবস্থা নেয় না। তো যাই হোক, যতটুকু দেখলাম ইলিয়াস ভাই বলল, তো সেটাই আপনাদের তো শেয়ার করলাম। কথায় আমার ভুল হতে পারে বা পড়ায়ও আমার ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন এবং আপনাদের ভালোবাসা চাই। আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় মাতৃভূমির। আমরাও জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।
জানতে চাই প্রিয় মাতৃভূমির অজানা ইতিহাস।